my beloved students. This is my biology classes only for you, named Onkuron Biology class. Now I am started for you the classes. So please at first all of you subscribe the channel and like it. Today I am going to start the classes of class 10 biology. The chapter is life process and the topics is animal nutrition. তো চলো আমরা আমাদের চ্যাপ্টারের অর্থাৎ লাইফ প্রসেস জীবন প্রক্রিয়ার দ্বিতীয় ক্লাস অর্থাৎ প্রাণী পুষ্টি অ্যানিম্যাল নিউট্রিশন এই নিয়ে আজকে আলোচনা করি। গত ক্লাসে আমরা উদ্ভিদ পুষ্টি বা প্ল্যান্ট নিউট্রিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রাণী পুষ্টি বা অ্যানিম্যাল নিউট্রিশন। প্রাণীদের কথা বলতে গেলে এককোষী জীব থেকে অর্থাৎ এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, বিভিন্ন প্রকার প্রাণী আছে প্রকৃতিতে। তো এককোষী প্রাণীদের পুষ্টি প্রক্রিয়া যেমন একরকম হয়, বহুকোষী প্রাণীদের পুষ্টি প্রক্রিয়া একরকম হয়। কারণটা হলো এককোষী প্রাণীদের খাদ্যের প্রকৃতি, খাদ্য গ্রহণ পদ্ধতি অর্থাৎ তাদের পুষ্টি প্রক্রিয়া একরকম হয়। ফলে আমরা প্রথমে যদি এই এককোষী জীবের বা এককোষী প্রাণীর পুষ্টি প্রক্রিয়া নিয়ে আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই বলবো এমিবার পুষ্টি পদ্ধতি। এমিবা কিভাবে তাদের পুষ্টি ক্রিয়াটা সম্পন্ন করে। এই যে দেখো আমরা একটা এমিবা মডেলের মাধ্যমে দেখাই। এমিবা একটা এককোষী প্রাণী, কারণ তাদের কোনো নির্দিষ্ট আকৃতি কিন্তু নেই, তাদের আকৃতিটা ক্রমশ পরিবর্তনশীল। তো এই এককোষী এমিবা কিভাবে তাদের পুষ্টি ক্রিয়াটা সম্পন্ন করে সেটা যদি আলোচনা করতে যাই, আমরা প্রথমে চিত্রের মাধ্যমে সেটাকে দেখি। এখানে আমরা একটা বোর্ডে আগে থেকেই চিত্র আঁকা আছে। দেখো আমি এই চিত্রগুলি আগে এঁকে রেখেছি এই কারণে, কারণ চিত্র এঁকে পড়াতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে, তাই চিত্রগুলি আমি আগে থেকেই বোর্ডে প্রিপেয়ার করে রেখেছি। তোমরা এই চিত্রগুলি সময় সময় করে প্র্যাকটিস করতে পারবে। তো দেখো এই এমিবা একটা পূর্ণাঙ্গ এমিবা যখন কোনো একটা খাদ্য কণার সংস্পর্শে আসে তখন তার দেহের চারপাশ থেকে উপবৃদ্ধি সৃষ্টি করে। যে উপবৃদ্ধিগুলিকে আমরা এক কথায় বলি ঘনপথ বা সিউডোপোডিয়া। এই ঘনপথ বা সিউডোপোডিয়ার দ্বারা তারা খাদ্য কণাগুলিকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং একটা দেহ গহ্বর সৃষ্টি করে। সেই দেহ গহ্বরের মধ্যে তাদের খাদ্য কণাগুলি আবদ্ধ হয়ে যায় এবং খাদ্যটা পরিপাক হয় পরবর্তী সময়ে। এইভাবে এমিবা তাদের পুষ্টি ক্রিয়াটা সম্পন্ন করে। ঠিক সেরকম প্যারামিসিয়াম সিলিয়ার দ্বারা তাদের খাদ্য কণা গ্রহণ করে দেহের মধ্যে অঙ্গীভূত করে। ইউক্লিনা ফ্লাজেলার দ্বারা খাদ্য কণা গ্রহণ করে তা দেহের মধ্যে অঙ্গীভূত করে। তো এই তো বললাম এককোষী জীবের ক্ষেত্রে। আমরা যদি এবার আমাদের পুষ্টি প্রক্রিয়াটা অর্থাৎ মানুষের পুষ্টি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই, অর্থাৎ নিউট্রিশন ইন হিউম্যান বিংস যদি আলোচনা করি, তাহলে কি দেখায়? কারণ আমাদের নির্দিষ্ট পৌষ্টিক তন্ত্র আছে। এই পুষ্টি ক্রিয়া সম্পন্ন করার জন্য একটা বিশেষ ব্যাপার হলো কি আমাদের নির্দিষ্ট পৌষ্টিক তন্ত্র আছে। তাহলে পৌষ্টিক তন্ত্রটা কি? এক কথায় তন্ত্র বলতে আমরা বুঝি কতগুলি যন্ত্রের বা অঙ্গের সমষ্টি, যারা নির্দিষ্ট কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকে বা কাজটা সম্পন্ন করে। এখানে পৌষ্টিক তন্ত্রের কথা বললাম, যে পৌষ্টিক তন্ত্র মানে কি? অনেকগুলি অঙ্গ বা যন্ত্র নিয়ে যখন পুষ্টি ক্রিয়াটা সম্পন্ন করে তখন তাকে আমরা বলি কি পৌষ্টিক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা দেখব তার মূলত দুইটা অংশ থাকে, একটা পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ক্যানেল আর একটা পাচক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আমরা যদি একটা পৌষ্টিক তন্ত্রের ছবির মধ্যে দেখি বা মডেলের আকারে দেখি, এই দেখো আমার এখানে একটা পৌষ্টিক তন্ত্র, আমাদের একটা পৌষ্টিক তন্ত্রের বা ডাইজেস্টিভ সিস্টেমের মডেল দেখানো আছে। কি হয় আমরা বললাম কি পৌষ্টিক তন্ত্রটা দুইটা অংশ নিয়ে গঠিত, একটা পৌষ্টিক নালী অর্থাৎ ডাইজেস্টিভ ক্যানেল এবং একটা পৌষ্টিক গ্রন্থি অর্থাৎ ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো মূলত
মুখছিদ্র থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত যে সমস্ত অংশটা, সেই অংশটাকে আমরা একত্রে বলা হয় কি পৌষ্টিক নালী। তার সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক নালীর প্রথমে থাকে দেখো মুখছিদ্র, তারপর থাকে মুখগহ্বর, তারপর থাকে গোলবিল, তারপর থাকে গ্লাস নালী, তারপর থাকে পাকস্থলী, তারপরে কি ক্ষুদ্রান্ত, তারপরে বৃহদন্ত্র, তারপরে মলাশয়, পায়ুছিদ্র। এগুলি গেল কি পৌষ্টিক নালীর অংশ। পৌষ্টিক গ্রন্থি কোনগুলি? এই যে দেখো আছে লালা গ্রন্থি, এটা আছে কি যকৃৎ, এটা আছে অগ্নাশয়, এটা আছে পিত্তথলি। এগুলি কি পাচক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এইটা গেল আমার পৌষ্টিক তন্ত্রের সম্পূর্ণ একটা ছবি। এবার আমরা আসবো প্রাণী পুষ্টির বিভিন্ন পর্যায়। যদি বলি আমরা 5টা পর্যায় দেখে থাকব। খাদ্য গ্রহণ অর্থাৎ ফিডিং, পরিপাক অর্থাৎ ডাইজেশন, শোষণ অর্থাৎ অ্যাবজর্পশন, আত্তীকরণ অর্থাৎ অ্যাসিমিলেশন এবং অপাচ্য অংশের বহিষ্করণ অর্থাৎ ইজিয়েশন। এই সমস্ত প্রক্রিয়াগুলি কিন্তু এই যে পৌষ্টিক তন্ত্রটা বললাম, এই পৌষ্টিক তন্ত্রটার মধ্যে সংগঠিত হয়। অর্থাৎ খাদ্য গ্রহণ থেকে শুরু হয়, অপাচ্য অংশের বহিষ্করণ দিয়ে পুষ্টি ক্রিয়াটা সম্পন্ন হয়। তো প্রথমে আমরা দেখো খাদ্য গ্রহণ, দ্যাট ইজ মুখ বিভরে অর্থাৎ মুখগহ্বরে তার কি কি ঘটনাগুলি পরিলক্ষিত হয়। আমরা দেখো মুখগহ্বর যদি বলতে চাই অর্থাৎ মুখছিদ্রের ভেতরে যে অংশটি বলতে চাই, এখানে আমরা 3টে অংশ দেখব। প্রথম দেখব দাঁত, তারপর দেখব জিহ্বা, তারপর দেখব লালা গ্রন্থি। দাঁত, জিহ্বা, লালা গ্রন্থি, এই 3টে অংশ থাকে মুখগহ্বরের ভিতরে। তো প্রথমেই আমরা দাঁতের অংশ বলি, এবং দেখি এই প্রত্যেকটা 3টে অংশ কিন্তু কিসের সঙ্গে যুক্ত? আমাদের পুষ্টি ক্রিয়ার সঙ্গে যুক্ত, অর্থাৎ খাদ্য গ্রহণের পরে যা যা ঘটনাগুলি হবে তার সঙ্গে যুক্ত। তো প্রথমত দাঁতের কথা যদি বলি, এই যে দাঁতের ছবি আমরা এটা দেওয়া আছে, আমাদের দুবার দাঁত ওঠে। কিন্তু প্রথম যখন দাঁত ওঠে, উপরের পাটিতে 10টা দাঁত ওঠে, নিচের পাটিতে 10টা দাঁত ওঠে, মোট 20টা দাঁত ওঠে। যে দাঁতগুলিকে আমরা বলি কি মিল্ক টিথ বা দুধের দাঁত। এই দাঁতগুলি পড়ে গেলে আবার নতুন করে দাঁত ওঠে, তখন উপরের পাটিতে 16টা, নিচের পাটিতে 16টা, টোটাল 32টা দাঁত ওঠে। এগুলিকে আমরা বলি কি স্থায়ী দাঁত বা পার্মানেন্ট। এই 16টা দাঁত বা 32টা দাঁত কি হয় 4 ভাগে বিভক্ত। দেখো এখানে ছবিতে দেওয়া আছে। আমরা যদি মাঝ বরাবর ধরি, আমাদের মুখের মাঝ বরাবর যদি ধরি, এই পাশে দেখো 2টা বড় দাঁত আছে, যার নাম ইনসিজর, মানে ইনসিজর মানে আই দিয়ে মেনশন করলাম। তারপর একটা চোখা দাঁত আছে, জিভে লাগে চোখা দাঁত, সেটাকে বলা হয় ক্যানাইন, সি দিয়ে মেনশন করলাম। তারপর আছে প্রিমোলার, পিএম দিয়ে মেনশন করলাম। তারপর আছে 3টা দাঁত মোলার, এম দিয়ে মেনশন করলাম। তো ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার উপরের পাটিতে। আমি যদি এই দাঁতগুলিকেও আমরা একটা ছবির আকারে মডেলের আকারে দেখি, এই যেমন দাঁত আছে 2 পাটির দাঁত, আমি উপরের পাটির দাঁতটাকে দেখাই। এই যে আছে দেখো, আমি যদি এখান থেকে ধরি, এখান থেকে 2টা ইনসিজর, তারপরে ক্যানাইন, তারপরে 2টা প্রিমোলার, তারপরে 3টা কি থাকে মোলার। এই প্রত্যেকটা দাঁত দেখো আবার আলাদা আলাদা কাজ করে। ইনসিজর যেমন কি করে, আমাদের ইনসিজর প্রথম কি করে, আমরা যখন খাদ্যটা মুখে নিই তখন আমরা কি করি ছিঁড়ি। তারপরে যেমন ক্যানাইন, একটা দাঁত থাকে এদিকে, ওইদিকে একটা থাকে, কাটি এটা। প্রিমোলার কোনো শক্ত বস্তু হলে তাকে পেষণ করার জন্য একটু ভেতর দিকে পাঠাই। তারপরে যদি না খাওয়া যায় তারপর আরো পেছন দিকে পাঠাই, অর্থাৎ মোলার দিকে পাঠাই পেষণ করার জন্য। এইভাবে দাঁতগুলি আমাদের এই খাদ্যটাকে যখন গ্রহণ করি তখন এইভাবে তারা বিভিন্নভাবে কাজ করে পুষ্টি ক্রিয়ার জন্য। তারপরে বললাম অংশটা যেটা থাকে জিভ। এই দেখো জিভের ছবি আছে এখানে। আমাদের জিভের মধ্যে দেখবে কতগুলি ছোট ছোট গুটিকা বা স্বাদগ্রাহী কোষ থাকে। যে স্বাদগ্রাহী কোষগুলিকে আমরা এক কথায় বলি স্বাদকূরক বা টেস্ট বাড। এই স্বাদগ্রাহী কোষগুলি 4 রকমের মৌলিক স্বাদ আমরা গ্রহণ করি, যেমন সর্বাগ্রে থাকে মিষ্ট স্বাদ, এবং সবচাইতে পেছন দিকে থাকে তিক্ত, কিনারার দিকে লবণাক্ত এবং অম্ল থাকে। এই 4 প্রকার স্বাদ জীবের মধ্যে গুটি গুটি আকারে থাকে। এই গুটিগুলি আমাদের বিভিন্ন প্রকার স্বাদের অনুভূতি যোগাতে সাহায্য করে। তাছাড়া এই জীবটা কি করে, খাদ্যটাকে গলদ করে নেও আমার সাহায্য করে।
এটা হলো জীবের কাজ। এবার আসি আমরা লালা গ্রন্থি। আমরা বললাম ওই যে পাচক গ্রন্থির মধ্যে প্রথমেই বলেছিলাম লালা গ্রন্থির কথা। আমাদের দেহে 3টা করে 2 দিকে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। কি বললাম? প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এই জায়গাতে একটা থাকে, এই জায়গাতে একটা থাকে, এই জায়গায় একটা থাকে, এদিকে এদিকে 3টা 6টা লালা গ্রন্থি থাকে। প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এই লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? লালারস বা স্যালাইভা নিঃসৃত হয়। এই লালারস বা স্যালাইভার মধ্যে টায়ালিন নামক শর্করা বন্ধক অর্থাৎ শর্করা পরিপাককারী উৎসেচক থাকে। ঠিক আছে তো? এটা বললাম মানুষের বিভিন্ন প্রকার লালা গ্রন্থি, যার ফলে লালা গ্রন্থি থাকে বলেই কিন্তু আমাদের মুখটা সবসময় ভিজা ভিজা থাকে। ঠিক আছে তো? তাহলে এই মুখ গহ্বরের মধ্যে আমরা কি দেখলাম? দাঁত দেখলাম, স্বাদগ্রন্থি দেখলাম বা স্বাদপূরক দেখলাম, এবং কি বিভিন্ন প্রকার লালা গ্রন্থি কথা বললাম। ঠিক আছে তো? এবার এই খাদ্যটা আমাদের চর্বিত খাদ্যটা এই গ্রাসনালীর মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছাবে? এই পাকস্থলীতে গিয়ে পৌঁছাবে। এখন দেখো, এই সেই গ্রাসনালীর মাধ্যমে নালীপথে যে পাকস্থলীতে এসে পৌঁছাবে বা পাকস্থলী থেকে আবার বিভিন্ন ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছাবে, এই সমস্ত প্রক্রিয়াগুলির একটা সংক্ষিপ্ত নাম আছে, যেটাকে আমরা বলি কি পেরিস্টালসিস বা ক্রমসংকুচন। অর্থাৎ খাদ্য নালীর মধ্যে সংকুচন প্রসারণের ফলে তাদের যে খাদ্য কণাগুলি আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে পরিবাহিত হয়, যেটাকে এক কথায় বলি কি পেরিস্টালসিস বা ক্রমসংকুচন। ঠিক আছে? এবার খাদ্য কণাটা আমার এসে পৌঁছালো কোথায়? পাকস্থলীতে। এই দেখো, সবচেয়ে বড় যে আকারটা, এটাকে আমরা বলি কি পাকস্থলী। একটা থলির মতো অংশ, যেটার উপরের অংশটা কার সঙ্গে যুক্ত থাকে? গ্রাসনালীর সঙ্গে যুক্ত থাকে, নিচেরটা ডিউডিনামের সঙ্গে যুক্ত থাকে। এখানে আমার 4টা অংশ থাকে। কার্ডিয়াক নস থাকে, ফান্ডাস থাকে, দেহ বা বডি থাকে, এবং পাইলোরাস থাকে। এই 4টা অংশ নিয়ে পাকস্থলীটা গঠিত। যে পাকস্থলীর মধ্যে মিউকাস কোষ, প্যারাইটাল কোষ এবং পেপটিক কোষ থাকে। মিউকাস কোষ থেকে মিউকাস নিঃসৃত হয়, পেপটিক কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়, এবং প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে কি নিঃসৃত হয়? HCl নিঃসৃত হয়। এগুলি সব পরিপাক ক্রিয়ায় সাহায্য করে। ফলে কি হবে? খাদ্য পরিপাকের জন্য যাবতীয় গ্যাস্ট্রিক জুস বা পাচক রসগুলি এই পাকস্থলীর মধ্যে নিঃসৃত হয় এবং খাদ্যটা পরিপাক। খাদ্যটা পরিপাক হওয়ার পর সেটা কোথায় গিয়ে পৌঁছায়? আমাদের এই ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায়। ক্ষুদ্রান্তের একটা বিশেষ ধর্ম কি? ক্ষুদ্রান্তের মধ্যে কতগুলি ছোট ছোট আঙুলের মতো অভিক্ষেপ থাকে। যে আঙুলের মতো অভিক্ষেপগুলিকে আমরা কি বলি? ভিলাই বলি। দেখতে পারো একটা চিত্রটা, এরকম যদি এখানে দেখাই, এরকম চিত্র থাকে, এইগুলিকে আমরা বলি কি? ভিলাই। এই ভিলাইটা কি করে? যে পাচিত খাদ্যরসগুলি, সেই পাচিত খাদ্যরসগুলি শোষণ করে। এই পাচিত খাদ্যরস শোষণ করার পর অপাচ্য যে অংশগুলি মল রূপে গিয়ে আমাদের এই কোথায় জমা হয়? মলাশয়ে জমা হয়। মলাশয়ের মধ্যে পিত্তরঞ্জক মিশে মলটা হলুদ বর্ণ ধারণ করে এবং সেখানে মিউকাস রস মিশে পিচ্ছিল আকার ধারণ করে। পরবর্তী সময়ে পায়ুছিদ্র দিয়ে এই অপাচ্য অংশগুলি দেহের বাইরে বেরিয়ে যায়। এই যে বললাম, মুখগহ্বর বা মুখছিদ্র থেকে গ্রহণ হয়, খাদ্য গ্রহণ হয়, এবং পায়ুছিদ্র থেকে অপাচ্য অংশের বহিষ্করণ হয়। এই পুষ্টির যে 5টা পর্যায়, অর্থাৎ খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ, সার্বিকভাবে এই পুষ্টিতন্ত্রের মধ্যে সংঘটিত হয়। এটাকে আমাদের পুষ্টি বা নিউট্রিশন ইন হিউম্যান বিংস বলা হয়। তো এইভাবে আমাদের পুষ্টি ক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে আজকে আমরা কি বললাম? প্রথমেই বললাম কি এককোষী প্রাণীরা কিভাবে পুষ্টি ক্রিয়া সম্পন্ন করে, দেখে হেমিবার পুষ্টি পদ্ধতি। তারপরে বললাম আমাদের মানুষের পুষ্টি প্রক্রিয়াটা কিরকম হয়, তার জন্য যা যা অংশগুলি দরকার ছিল, আমাদের দাঁতের গঠনটা কিরকম ছিল, জিহ্বার মধ্যে কি ছিল, অর্থাৎ পুরোগুলি ছিল, কজোড়া লালা গ্রন্থি ছিল, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল ছিল, পাকস্থলীর গঠনটা কিরকম ছিল, সার্বিকভাবে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং এই ছবিগুলি যেগুলি আছে, ছবিগুলি সুন্দর করে বাড়িতে আস্তে আস্তে খাতায় আঁকবে।
ছবি যত বেশি আঁকবে ততই দেখবে ওই প্রশ্নটার উত্তরটা সম্পর্কে তোমার ধারণাটা পরিষ্কার হবে। তাই বলবো প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে ছবি যাতে ব্যবহার করো। ছবি যত বেশি দেবে তত সাবজেক্ট ম্যাটারটা তোমার আয়ত্তে আসবে বেশি। তো আজকে আমরা এখানে রাখবো। তো আবারও বলবো, আমার এই বায়োলজি সম্পর্কিত যে বিষয়বস্তুটা তোমাদের সামনে তুলে ধরলাম সেটাকে খুব বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। যত বেশি ছাত্রছাত্রীর কাছে সেটা পৌঁছাতে পারবে আমার এই পাঠদানের সার্থকতাটা তত বেশি ফলপ্রসূ হবে। তাই সবাই আবারও বলছি, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আজকে আমরা এখানে রাখবো। সবাই ভালো থাকবে। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার নিয়ে শুরু করব, পরের পার্ট নিয়ে শুরু করব। সবাই ভালো থাকবে।